সোহা দুদিকে মাথা নাড়ে। ওর পেটে আর জায়গা নেই। এখন এক চুল নড়তেও ইচ্ছে করছে না। শুয়ে পড়লে একটু আরাম লাগতো। তোর মা খালার ডাইনি, আর তুই রাক্ষসী। রাক্ষসী বোধহয় তোর চেয়ে আস্তে খায়। সোহা বলে না কিছু। খিদের জ্বালা যে কি সেটা আজকে হাড়ে হাড়ে টের পেয়েছে। খাওয়া শেষ করে বিল পে করে সোহাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রাতের খাবার খেয়ে শুয়ে আছে সোহা। রাত প্রায় 10টা বাজতে চলো, তবে সোহার চোখে ঘুম নেই। চোখে ঘুম না থাকলেও মনে ভয় আছে অনেক। একা একটা রুমে থাকতে ওর ভীষণ ভয় করছে। ব্যাপারটা এমন নয় যে সোহা আগে কোনোদিন একা রুমে রাত্রি যাপন করেনি। সোহা নিজ বাড়িতে ছোটোবেলা থেকে একাই রাত্রি যাপন করেছে। তবে শ্রাবণের ফ্ল্যাটে একা রুমে থাকতে ওর ভয় ভয় লাগছে। মনে উদ্ভট সব চিন্তাভাবনা ঘুরঘুর করছে। ভয়ে রুমের লাইটও অফ করেনি। লাইটের আলোয় ফক ফকা পুরো রুম। সোহা ভয়ে ভয়ে একটু পরপর এদিক ওদিক তাকাচ্ছে, আবার চোখ বন্ধ করে নিচ্ছে। ওর মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। এই বুঝি ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। ছুটে এসে ওর গলা চেপে ধরলো। ঘুমাতেও পারছে না ভয়ে। ফ্ল্যাটে ফিরে শ্রাবণ সোহাকে বলেছিল, তুই ওই রুমে থাকবি, ভুলেও আমার রুমে প্রবেশ করবি না আমার পারমিশন ছাড়া। বলে গটগট করে হেঁটে নিজের রুমে ঢুকে গিয়েছিল। সোহা হা করে ওর যাওয়ার পথে তাকিয়েছিল অনেকক্ষণ। টিকটিকি ঠিক শুনে ভয়ে সোহা উঠে উঠে বসে। সোহা ভীত সম্ভ্রান্ত হয়ে আশেপাশে তাকায়। টিকটিকির এই ঠিক ঠিক ওকে আরও ভয় পেয়ে দিচ্ছে। কেমন ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। এমনিতেই গা ছমছম করছে আসার পর থেকেই। টিকটিকি পুনরায় ঠিক ঠিক করতে বিছানা থেকে নেমে পড়ে সোহা। এক দৌড়ে শ্রাবণের রুমে প্রবেশ করে। শ্রাবণ ফোনে কথা বলছিল। সোহাকে দৌড়ে আসতে দেখে ফোন মিউট করে দাঁতে দাঁত পিষে বলে, তোকে কি বলেছিলাম ভুলে গেছিস? এখানে এসেছিস কেন? বের হ। শেষের শব্দ ধমক দিয়ে উচ্চারণ করে। সোহা কেঁপে কেঁপে ওঠে ধমক খেয়ে। টলমলে চোখে তাকিয়ে জড়ানো গলায় বলে, ওই রুমে ভয় করছে আমার। কেন? ভূত বসে আছে নাকি তোর ঘাড় মটকানোর জন্য? সোহা বলে না কিছু। শ্রাবণ পুনরায় বলে, যা এখান থেকে। তোর মা খালার ডাইনি আর তুই রাক্ষসী হয়ে ভূতের ভয় পাচ্ছিস? গিয়ে চুপচাপ ঘুমা। সোহা কাঁদো কাঁদো গলায় বলে, ওই রুমে আমি একা একা থাকতে পারবো না। ভীষণ ভয় করছে। তোর সঙ্গে আমি থাকতে পারবো না। তোর গার্ড না, আমি যে তোকে পাহারা দেব। আমি এই রুমে থাকি আমি এই রুমে থাকি এই কী রে, তুই দেখছি তোর মা খালার মতো হয়ে গেছিস। পুরুষ মানুষ ছাড়া থাকতেই পারিস না? শোয়ার কান ঝাঁঝা করে ওঠে শ্রাবণের কথা শুনে। এই ছেলে নিজেকে ভাবেটা কি? নেহাত ভয় পাচ্ছে বলে ওই রুমে এসেছে, নয়তো জীবনেও আসতো না। ওর মতো বদলোকের কাছে কে আসতে চায়? অত্যন্ত সোহা চায় না। নিজেকে সামনে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না এমন কিছু না। ওই রুমে একা একা ভয় লাগছে। তুমি বিছানায় থাকো, আমি নিচে বিছানা করে থাকি। না, বের হ আমার রুম থেকে। দ্বিতীয়বার যেন তোকে এই রুমে না দেখি। শ্রাবণের রাগী স্বর শুনে চুপসে যায় সোহা। আর কিছু না বলার সাহস পাচ্ছে না। ওই রুমে ফিরে যাওয়ারও সাহস হচ্ছে না। পাশাপাশি রুম হলো, একটা কথাই ছিল। এই রুমের চেয়ে বেশ কিছুটা দূরত্ব ওই রুমের। পাশের রুমটা শ্রাবণের স্টাডি রুম। যাচ্ছিস না কেন? আমাকে বাড়িতে যেতে দাও। শ্রাবণ বিছানা থেকে নেমে তেড়ে আসে সোহার দিকে। সোহা ভয়ে পেছাতে পেছাতে দেওয়ালের সঙ্গে ঠেকে যায়। শ্রাবণ সোহার সামনে দাঁড়ায়, একদম কাছাকাছি। সোহা ভয়ে মুখ তুলে তাকাচ্ছে না। শ্রাবণ সোহার চোয়াল চেপে ধরে মুখ উঁচু করে চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলে, ওই বাড়িতে তো দূর। তুই ওই ফ্ল্যাটের বাইরেই যেতে পারবি না। আর একবার ওই বাড়িতে যাওয়ার কথা মুখ দিয়ে বের করলে তোর জিভা টেনে ছিঁড়ে ফেলবো। সোহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, চোখ দুটো পানিতে টইটুম্বুর। শ্রাবণ আগের মতো একই সুরে বলে, যা গিয়ে ঘুমা। রাতে আমার গায়ে ছোঁয়া দিলে পাছার লাথি দিয়ে রুম থেকে বের করে দেব। সোহাকে ছেড়ে পুনরায় বিছানায় বসে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে। সোহা কিছু সময় দাঁড়িয়ে থেকে ধীর পায়ে হেঁটে বসে। বিছানায় উঠে শুয়ে পড়ে কিনারা ঘেঁষে। ভয়ে ওর আত্মাসহ শরীর এখনও কাঁপছে। শয়তানটা কথায় কথায় তেড়ে এসে গলা আর চোয়াল চেপে ধরে। গত রাতে নিজে ঝাপটে ধরে ঘুমিয়ে এখন এসেছে সোহা নিয়ে কথা বলতে। ওকে ছোঁয়া তো দূরে থাক, ওর চেহারাও দেখতে চায় না সোহা। নিজেই তো জোর করে নিয়ে এসে আটকে রেখেছে। এখন আলাদা রুমে রেখে ভূতের ভয় দেখিয়ে মারতেও চেয়েছে। সকালে সোহার ঘুম ভাঙার পর চোখ মেলে তাকিয়ে দেখে শ্রাবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। এই ছেলে প্রত্যেক দিন এত সকালে সকাল কীভাবে ঘুম থেকে উঠে যায় কে জানে।
রাতে ঘুমায়ও দেরি করে, আবার সকালে উঠো দ্রুত। শুধু গতকাল বেলা করে ঘুম থেকে উঠেছিল। শোয়া থেকে উঠে বিছানা গুছিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। মাথা ভার হয়ে আছে আজ। রাতের টেনশনে ঘুমই হয়নি ভালোভাবে। শ্রাবণ শোয়ার পর মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে দিয়েছিল। সোহাকে মারার মতো কোনো কারণ পাচ্ছিল না, তাই শয়তানি একটা বালিশ সরিয়ে দিয়েছিল, যেন সোহা ঘুমের ঘরে ওর কাছে চলে আসে আর ও সোহাকে উত্তম মাধ্যম দিতে পারে। বেচারি সোহা শ্রাবণের মতলব বুঝতে পেরে ঘুমাতেই পারিনি ভালোভাবে। ওর ঘুমের ঘর গড়াগড়ি করার অভ্যাস। ঘুমের ঘরে কখন জানি শ্রাবণের গায়ে ছোঁয়া দিয়ে ফেলে আর শ্রাবণকে উত্তম কেলানি দিবে। শ্রাবণ ফর্মাল সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে, শার্ট ইন করা, হাত কুইন পর্যন্ত গোটানো, চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করেছে, হাতে ঘড়ি পরে সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে নেয়, ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরে নেয়। প্রায় 9টা বাজতে চলো, নাস্তা করে যাবে অফিসে। আজ এই দুই ভাইয়ের হাগার টাইট করে দিয়ে আসবে। শাহিন রেজা চৌধুরীও কম দোষী নয়। উনি চাইলেই শ্রাবণের সঙ্গ দিতে পারতেন, অথচ কিন্তু দেয়নি। দেখেছেন শুধু নিজের স্বার্থ, নিজেদের নিয়ে ভেবেছেন সব সময়। ভাতিজার দিকে ফিরেও তাকায়নি। শ্রাবণ ডাইনিং টেবিলে বসে চেয়ার টেনে জিম থেকে ফেরার পর নাস্তা করে কিনে নিয়ে এসেছে দুজনের জন্য। শ্রাবণের খাওয়ার মাঝে সোহা আসে ডাইনিং টেবিলের কাছে। চোখ দিয়ে গিলে খাবি নাকি? শ্রাবণের কর্কশ স্বর শুনে মাথা নিচু করে নেয় সোহা। শ্রাবণ আগের মতো কর্কশ স্বরে বলে, এগুলো গিলে দুপুরে রান্না করবি। সোহা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়, ও রান্না করবে? শ্রাবণ পুনরায় বলে, বুঝতে পেরেছিস আমার কথা? আমি তো রান্না করতে পারি না। পারিস না, শিখে নিবি। আমি দুপুরে ফিরে এসে খাবো, খাবার জন্য রেডি থাকে। খাবার ভালো না হলে তোর কপালে শনি আছে। সোহা কাঁদো কাঁদো গলায় বলে, এক বেলার মধ্যে কিভাবে রান্না শিখবো? সেটা তো আমি জানি না। তুই রান্না করবি, আমি খাবো। আমি সত্যি সত্যি রান্না করতে পারি না। এক কথা বারবার বলবি তো কাঁসা বারবার দেবো একটা। সোহা চোখের পানি মুছতে মুছতে শ্রাবণীর দিকে তাকিয়ে থাকে। এ কেমন জালিম! রান্না করতে বলছে, আবার খাবার ভালো না হলেও খবর আছে বলছে। জীবনে একটা ডিম সিদ্ধ করেনি, আজকে রান্না কিভাবে করবে? শ্রাবণ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে দরজা দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে জোরালো গলায় বলে, কি রান্না করব? শ্রাবণ পিছনে না ফিরেই বলে, গরুর মাংস, মুসুরি ডাল, করলা ভাজি, মাছ ভাজি, ডিম ভুনা আর ভাত। এত কিছু! শোয়ার উষ্ণজোড়া কাপা হয়ে গেছে। এত কিছু ও একা একা কিভাবে করবে? রান্না করতেই তো পারে না, সেখানে এত কিছু করা ওর পক্ষে অসম্ভব। শ্রাবণ বেরিয়ে গেছে ফ্ল্যাট থেকে। শোয়া তখনও ঠায় দাঁড়িয়ে আছে। ওর মাথা কাজ করছে না, হাত পা ছড়িয়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কোন পাপের কারণে এই শ্রাবণ নামক ঝড় ওর জীবনে আসলো? ভালোই তো ছিল, শান্তিতে ছিল। ভালো থাকার শান্তি কেড়ে নেওয়ার জন্য এই শ্রাবণ ওর জীবনে এসেছে। খিদে পেয়েছে, চেয়ার টেনে বসে খাওয়ার জন্য। আগে খেয়ে পেট ঠান্ডা করে নিক, তারপর ভাবে কিভাবে কি করবে। খেতে খেতে আশেপাশে নজর বোলায়। এত বড় ফ্ল্যাটও একা রয়েছে। এমন গা ছমছম করছে। খাওয়া শেষ হতেই টেবিল গুছিয়ে রেখে রান্নাঘরে আসে। রান্না করতে তো বলে গেল, রান্না জিনিস আছে কি? ফ্রিজ খুলে নর্মালের ডিম পেয়ে যায়, তবে করলা নেই। ডিপ খুলে মাংস বের করে, মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখে। পুরো রান্নাঘর তন্ন করে খুঁজিও ডাল পায় না, হয়তো নেই। রুমে গিয়ে ফোন নিয়ে আসে। শ্রাবণ গতকালই ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল। ইউটিউবে ঢুকে রান্নার ভিডিও দেখতে শুরু করে। ভিডিও দেখে দেখে সব মশলা বের করে, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেয়। রসুন আর আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়। রান্নার সব কিছু প্রস্তুত করে ডিম সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসায়। কফি কীভাবে বানাতে হয় সেই ভিডিও দেখে নিজের জন্য 1 কাপ কফি বানায়। কফি খেতে খেতে মাংস রান্নার ভিডিও আবার দেখতে শুরু করে। রান্না ভালো না হলে শ্রাবণ খাবার না খেয়ে ওকেই চেপে খেয়ে ফেলবে। মাংস, ডিম ভুনা আর মাছ ভাজি করতে করতে দুপুর হয়ে গেছে সোহার। আল্লাহকে ডাকতে ডাকতে ভয়ে ভয়ে অনেক যত্ন নিয়ে রান্না করেছে, যেন ভালো হয় রান্না। জীবনের প্রথম আজ রান্না করলো। আপনার কাছে কেমন লাগবে কে জানে? যদি ভালো না লাগে ওকে কি মারবে? সোহার 2 হাত জ্বলছে কাঁচামরিচ কাটার জন্য আর মাছ ম্যারিনেট করার জন্য। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে। আগুনের তাপে লাগলে আরও বেশি জ্বলে। হাত জ্বলার কারণে বেচারির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটু পরপর হাতে ফু দেয়, আবার পানিতে ভিজে
ভিজিয়ে রাখে। ভাত রান্না করার জন্য চাল ধুয়ে চুলায় বসিয়ে দেয়। বড় একটা বাটিতে পানি নিয়ে আইস কিউব দিয়ে সেটাতে 2 হাত ভিজিয়ে রাখে আবার। এখন একটু আরাম লাগছে। দুপুর তো হয়ে এলো, ভাত হওয়ার আগে যদি শ্রাবণ ফিরে আসে। ভাতের মার গালিয়ে চুলার উপর রাখে আবার। হাত দুটো এখন এত বেশি জ্বলছে যে শোয়ার গোড়াগুড়ি করে কাটতে ইচ্ছে করলো। কিছুতেই সহ্য করতে পারছে না হাতের এই জ্বালা। বাবার বাড়িতে ছিল ননি পুতুলের মতো। পাতিলে ঢাকনা তুলে ভাতের দিকে তাকিয়ে শোয়া গলা শুকিয়ে আসে। খুন্তি দিয়ে ভাত নেড়ে একটা শব্দ করে কেঁদে ওঠে। হাত জ্বালা নিয়ে এত কষ্ট করে ভাতের মার গালিয়ে লাভ হলো কি? এই ভাত শ্রাবণ খাবে তো দূর, দেখলে ওকে ভাজা ভাজা করে খেয়ে ফেলবে। ভাতের মার গলাতে দেরি হওয়ায় যাও যাও ভাত হয়ে গেছে। আবার ভাত রান্না করতে হবে। কাঁদতে কাঁদতে চাল ধুয়ে আবার ভাত বসায়। এই পাতিলের ভাত এখন কি করবে? এতগুলো ভাত ফেলে দেবে? এই ভাত ও নিজেও খেতে পারবে না। হাতের অবস্থা এমন হয়েছে যে মনে হচ্ছে তার হাত দুটো গরম তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। পুনরায় পানির মধ্যে হাত ডুবিয়ে দেয়। জীবনের প্রথম রান্না করতে ওর এত কষ্ট হয়নি যতটা হাত জ্বালার কারণে হচ্ছে। সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু শ্রাবণ এখনো ফ্ল্যাটে ফেরেনি। শোয়ার এখন আরও বেশি ভয় করছে একা ফ্ল্যাটে থাকতে। হাতের জ্বালা ঠিক হয়ে গেছে এখন। শ্রাবণের জন্য অপেক্ষা করতে করতে ওর নিজেরও খাওয়া হয়নি দুপুরে। খিদেও পেয়েছে, ভয়ও করছে আবার। শ্রাবণের জন্য টেনশন হচ্ছে। দুপুরে এসে খাবার খাবে বললো, অথচ এখনও আসছে না কেন? কোন বিপদ হলো কি? ফোন হাতে তুলে নেয়। শ্রাবণের নাম্বারে তো ওর কাছে নেই। দাদার কাছে কল করে ওনার কাছ থেকে শ্রাবণের নাম্বার নেয়। কল করতে রিং হতে শুরু করে। শোয়ার হার্টবিট বেড়ে গেছে। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। রিং হতে হতে কল কেটে যায় রিসিভ হওয়ার পর। পরপর আরও 5-6 বার কল করে, কিন্তু রিসিভ হয় না। পুনরায় কল করতে রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে শ্রাবণের কর্কশ গলার স্বর। কে? রিসিভ হচ্ছে না, চোখে দেখেন না? তবুও বারবার কল করছেন কেন? ভাইয়া, আমি। শুনে বুঝতে পেরেছে ফোনের অপর পাশে শোয়া রয়েছে। বাসখায় গলায় বলে, এ দুবার কল করছিস কেন? ও কোথায় তুমি? মেয়ে নিয়ে হোটেলে শুয়ে আছি। শোয়ার স্বপ্ন ঢুকিলে বলে, দ্রুত ফিরে আসো, ভয় করছে আমার। ফোন রাখ, অনেকবার কল করে ডিস্টার্ব করবি তো। ফিরে এসে বাকি কথা শেষ না করে কল কেটে দেয় শ্রাবণ। শোয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে পলকহীন। কলটা কাটার 3 মিনিট পরেই রুমে প্রবেশ করলো শ্রাবণ। বিছানার দিকে তাকিয়ে দেখে শোয়া ব্ল্যাকেট দিয়ে আগাগোড়া ঢেকে বসে আছে উল্টো ফিরে। শ্রাবণ ধমক দিয়ে বলে, এই, ওভাবে বসে আছিস কেন? ভয় পেয়ে চিৎকার করে ওঠে সোহা। আতঙ্কিত হয়ে খাটের হেডবোর্ডের সঙ্গে হেলান দেয়। উভয়ে বসে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে সমান তালে। শ্রাবণ বিরক্ত হয়ে আরেক ধমক দিয়ে বলে, চুপ করবি নাকি লাথি দিয়ে 5 তলা থেকে নিচে ফেলে দেবো? শ্রাবণের কথাগুলো বোধহয় শুনতে পায়নি সোহা। শ্রাবণ ধৈর্যহারা হয়ে বিছানায় উঠে শোয়ার উপর থেকে ব্ল্যাকেট টেনে সরিয়ে নেয়। খামচে ধরেও ব্ল্যাকেট আটকে রাখতে পারে না সোহা। ভয়ে ওর চিৎকার বেড়ে গেছে আরও। শ্রাবণ সোহাকে সোজা করার চেষ্টা করে দাঁতে দাঁত পিষে বলল, মুখ বন্ধ করবে নাকি দেবো কাঁসা বরাবর একটা? সোহা কাঁদতে কাঁদতে মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়। ভয়ে আরও জোরে চিৎকার করে ওঠে। কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, মেরে ফেলবেন না আমাকে, আমি ছোট মানুষ। এই, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কে আপনি? শয়তান বেডি, তোর জামাই আমি। নিজের জামাইকে চিনিস না? চিনবি কিভাবে? মনের মধ্যে তো অন্য বেটাদের ঢুকিয়ে রাখিস। সোহা কম্পিত হাত বাড়িয়ে শ্রাবণের গালে হাত রাখে। এটাই সত্যি, শ্রাবণ নাকি ওর রূপ ধরে জিন ভূত এসেছিল। শ্রাবণ নিজের গাল ধরে ঝাড়ি দিয়ে সোহার হাত সরিয়ে দেয়। সোহা কাঁদতে কাঁদতে আবার বলে, তুমি সত্যি ভাইয়া? এই, নেশা পানি কিছু খেয়েছিস? এমন উদ্ভট আচরণ করছিস কেন? নাকি ভূতে ধরেছে এই ভরা সন্ধ্যায়? তুমি না বললে তোমার ফিরতে দেরি হবে, তাহলে এত দ্রুত কিভাবে আসলে? শ্রাবণ বিছানা থেকে নেমে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শয়তান মেয়ে চিৎতে চেঁচামেচি করে দিল মাথা ব্যথা বাড়িয়ে। এমনিতেই ভালো লাগছে না। হাতের ঘড়ি, শার্ট, প্যান্টের পকেট থেকে ফোন, ওয়ালেট সব বের করে রেখে দেয়। টাওয়াল হাতে প্রবেশ করে ওয়াশরুমে। গোসল করে এখন মাথা ঠান্ডা করবে। শোয়ার কল যখন রিসিভ করেছিল তখন শ্রাবণ ফ্ল্যাটের লিফটের সামনে দাঁড়িয়েছিল। অফিসে গিয়ে শামীম রেজা চৌধুরীকে পায়নি। উনি প্রজেক্টের কাছে দেশের বাড়ি চলে গেছেন। কবে ফিরবেন ঠিক নেই। আরও 2 দিন পর যাওয়ার কথা থাকলেও হুট করে গত রাতে টিকিট কেটে চলে গেছেন।
শ্রাবণ স্পষ্ট বুঝতে পেরেছে উনি ওনার হাত থেকে পালিয়ে আমার হাত থেকে পালানোর জন্যই গেছেন। পালিয়ে গেছেন তো কি হয়েছে, কতদিন ওখানে পড়ে থাকবেন? দেশে তো ফিরতেই হবে, তখন দেখে দেবে ওনাকে। অফিস থেকে ফিরে সারাদিন বন্ধুদের সঙ্গেই ছিল। দুপুরে ওদের সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছে। মাথা ব্যথা বেড়ে গিয়েছিল, তাই তার উপর শোয়ার ফ্ল্যাটে একা একা রয়েছে। এই মেয়ে যা ভীতু, সেটা শ্রাবণের চেয়ে ভালো আর কেউ বোধহয় জানে না। দেখা যাবে ভয়ে মরে নিজেই ভূত হয়ে গেছে। এই দুটো কারণে মূলত রাতের আগে ফিরে এসেছে, নয়তো মাঝরাতে ফিরতো। ফিরে এসে তো মাথা ব্যথা আরও বেড়ে গেল। শোয়া থম মেরে বসে আছে। কি ঘটে গেল এক মুহূর্তের মধ্যেই! আর একটু হলেই তো ওর আত্মরাম খাঁচাছাড়া হয়ে যেত। ও তো ভেবেই নিয়েছিল কোনো দুষ্টু জিন বা ভূত শ্রাবণের রূপ ধারণ করে এসেছে ওকে মারতে। দীর্ঘ সময় ধরে গোসল করার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে নজর দেয় সোহা। সদ্য গোসল করার কারণে শ্রাবণের চকচকে ফর্সা দেহ আরও চকচক করছে। চুলগুলো ভালোভাবে মুছেনি, এলোমেলো ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। গায়েও বিদ্যমান পানি রয়েছে এখনও। আলমারি থেকে ট্রাউজার বের করে পানি নেয়। শরীর আর চুল ভালোভাবে মুছে একটা ধূসর রঙের টি শার্ট গায়ে জড়ায়। এগিয়ে এসে বিছানায় উঠে আলগোছে উপর হয়ে শুয়ে পড়ে শোয়ার পাশে নিজের বালিশে। শোয়া পাশে বসে তাকিয়ে থাকে শ্রাবণীর দিকে। ওকে কোনো প্রশ্ন করার সাহস হচ্ছে না ওর। চুপচাপ নীরবতা পেরিয়ে গেছে প্রায় আধা ঘন্টা। শোয়া নিজের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, খাবে না? শ্রাবণ উত্তর দেয়, না। শোয়া পুনরায় বলে, ঘুমিয়ে পড়েছ? খাবে না? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে শোয়ার দিকে তাকায়। ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল। শ্রাবণকে তাকাতে দেখে মিনমিন করে বলে, খাবো না। কি খাবো? রান্না করেছিস? শোয়া মাথা নেড়ে বলে, হ্যাঁ, রেঁধেছি। শ্রাবণ অবাক হয়ে বলে, সত্যি রেঁধেছিস? হ্যাঁ। কি কি? করলার ডাল ছিল না, তাই মাংস, ডিম ভুনা, মাছ ভাজি আর ভাত রান্না করেছি। রান্না ভালো হয়েছে? শোয়ার শুকনো ঢোক গিলে বলে, খেয়ে দেখো, যদি ভালো না হয় তাহলে তোকে কি করবো আমি নিজেও জানি না। কথা বলতে বলতে শোয়া থেকে উঠে বসে শ্রাবণ। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শোয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে? শোয়া দ্রুত বিছানা ছেড়ে নেমে বাইরের দিকে এগিয়ে যায়। শ্রাবণ আগায় শোয়ার পেছন পেছন। চেয়ার টেনে বসে শ্রাবণ। শোয়ার মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সব ঠান্ডা হয়ে গেছে, তুমি একটু বসো, আমি গরম করে নিয়ে আসি। যা। শোয়া একে একে সব গরম করে নিয়ে আসে। অদক্ষ হাত হওয়ায় বেশ গরম লেগে গেছে সব গরম গরম করতে। প্লেট ধুয়ে এনে শ্রাবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রাবণ মাছ, ডিম ভুনা কিছুই নেয়নি, শুধু মাংস দিতে বলেছে। গম্ভীর চোখে মুখে শোয়ার মুখের দিকে তাকিয়ে হাত দেয় খাওয়ার জন্য। শোয়া মনে মনে আল্লাহকে ডাকছে। প্রথম লোক মুখে পুড়ে স্থির হয়ে যায় শ্রাবণ। কপাল কুঁচকে শোয়ার মুখের দিকে তাকায়। ওর মুখের দিকে তাকিয়ে থেকে মুখের খাবার শেষ করে আবার মুখে পুড়ে দেয়। শোয়া ভয়ে হাত মৃদু কাঁপছে, সঙ্গে ঘামছেও। শ্রাবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোকে কে রান্না করে দিয়েছে? কেউ না। বলছিস কেন? সত্যিই কেউ দেয়নি, তুমি তো বাইরে থেকে দরজা লাগিয়ে রেখে গিয়েছিলে। বাইরে থেকে কেউ ভেতরে কিভাবে আসবে বন্ধ দরজা দিয়ে? রান্না শিখলি কিভাবে? ইউটিউব থেকে। শ্রাবণ আর কিছু না বলে খাওয়া চালিয়ে যায়। মন্দ হয়নি রান্না, ভালোই লাগলো খেতে। প্রথমবার হিসাবে অনেক ভালো রেঁধেছে। শ্রাবণ খাওয়ার অর্ধেকের বেশি সময় তখন শোয়ার দিকে চোখ পড়ে আবার। কপাল ভুরু কুঁচকে রেখে গম্ভীর স্বরে বলে, খেয়েছিস? দুদিকে মাথা নাড়ে শোয়া। দুপুরে খাসনি? না। কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন, জামাইয়ের জন্য দরদ উতলে পড়ছিল নাকি? শোয়া চুপ হয়ে থাকে। খেতে বস। শোয়া দ্রুত চেয়ার টেনে বসে খাওয়ার জন্য। খিদে ওর পেটে চোচো করছে। এতক্ষণ শ্রাবণের ভয়ে বলছিল না। শ্রাবণ খাওয়া শেষ করে বসা থেকে উঠে রুমের দিকে পা বাড়ায়। শোয়া পেছন থেকে বলে, আগেই যেও না, একটু এখানে বসে থাকো। শ্রাবণ ঘাড় করে শোয়ার দিকে তাকিয়ে বলে, কেন? ভয় লাগে। 2 মিনিট বসো, আমার হয়ে গিয়েছে খাওয়া। শ্রাবণ 2 সেকেন্ডও দাঁড়ায় না, ধূপধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে যায়। শোয়া পেছন থেকে ফ্যাল করে তাকিয়ে থাকে। একটু দাঁড়ালে কি এমন হতো? ভয়ে ভয়ে দ্রুত খাওয়া শেষ করে শোয়া প্রায় দৌড়ে দৌড়ে বাকি খাবার ফ্রিজে তুলে রেখে দেয়। ডাইনিং টেবিলে না গুছিয়ে রেখে এক দৌড়ে রুমে প্রবেশ করে। শ্রাবণ গ্লাস হাতে দাঁড়িয়ে থাকে। হয়তো ওষুধ খেলে শোয়ার দিকে তাকিয়ে বলে,
কী রে, ম্যারাথনে অংশ নিয়েছিস নাকি? সোয়া দুদিকে মাথা নাড়িয়ে শোয়ার জন্য বিছানা ঠিক করে দেয়। শ্রাবণ পানির গ্লাস রেখে বিছানায় উঠে শুয়ে পড়ে। মাথা ব্যথা কমলেও একেবারে কমেনি। জ্বর উঠবে বোধ হয়। মাথা কেমন ঝিমঝিম করছে দুপুরের পর থেকে। জ্বর আসলেই সারে সর্বনাশ। সোয়া কপাল ভুরু কিঞ্চিত কুঁচকে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। আজকে এত দ্রুত শুয়ে পড়লো। সোয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ ধমক দিয়ে বলে, চোখ দিয়ে গিলে খাবি নাকি এখন? খাবার খেয়েছিস তো, এখন ঘুমা। খাইনি 2 নম্বর বাচ্চা। সোয়া ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ অন করলো। বিছানায় উঠে ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঠেকে শুয়ে পড়ে। ওর এখন ঘুম আসছে না, তাই উল্টো ফিরে ফেসবুকে লগ ইন করলো। রিলস দেখা ছাড়া দেখার মতো আর কিছুই নেই ওর। রান্নার কথা খেয়াল হতে ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকায়। রান্না নিয়ে অনেক ভয়ে ছিল, কিন্তু শ্রাবণ সেরকম কিছু বলেনি বা করেনি। রান্না হয়তো ওর কাছে ভালো লেগেছে, তাই চুপচাপ আছে। ঘাড় ঘুরিয়ে নেয় আবার। ফেসবুক থেকে বেরিয়ে ইউটিউবে প্রবেশ করে রান্নার ভিডিও দেখার জন্য। শ্রাবণ উপর হয়ে 2 হাত মাথার উপর টেনে ধরে রেখেছে। এই মাথাটা বরাবর ওর সঙ্গে বেইমানি করে। এ তো যন্ত্রণা দেয় ওকে, যা বলার মতো না। মাঝে মাঝে ইচ্ছে করে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতে। না থাকবে মাথা আর না করবে ব্যথা। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাতের শেষ ভোরে চলে এসেছে। শ্রাবণের ছটপটানি আর হালকা ঘুমনানির আওয়াজে শোয়ার ঘুম হালকা হয়ে আসে। কান খাড়া করতে আওয়াজ আরও স্পষ্ট হয়। চোখ মেলে তাকায় অন্ধকারের মধ্যে। শ্রাবণ তো ঘুমের মধ্যে এমন শব্দ করে না। মাঝে মাঝে চিৎকার করে ওঠে শুধু। ফোনে ফ্ল্যাশ অন করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ঘুরিয়ে এসে রুমের লাইট অন করে শ্রাবণীর দিকে তাকায়। কেমন যেন অদ্ভুত আচরণ করছে আজ। কয়েকবার ডেকেও সাড়া পায় না শ্রাবণের কাছ থেকে। গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাকার জন্য, কিন্তু গায়ে হাত দিলে চমকে ওঠে সোহা। জ্বরে শ্রাবণের গা পুড়ে যাচ্ছে। কপালে হাত রেখে জ্বরের মাত্রা আরও ভালোভাবে বুঝতে পারে। সঙ্গে এটাও বুঝতে পারে এই মাত্রাতিরিক্ত জ্বরের কারণে এমন অদ্ভুত আচরণ করছে ঘুমের মধ্যে। গায়ে ধাক্কা দিয়ে আরও কয়েকবার ডাকার পর পিট করে তাকায় শ্রাবণ। জ্বরের কারণে চোখ মেলতে পারছে না। নিজের রুমে মেয়ে মানুষ দেখে জ্বরের ঘরে বকা দিয়ে বলে, এই মহিলা, আপনি আমার রুমে কি করছেন? বের হন আমার রুম থেকে। আমার ফ্ল্যাটে আসার সাহস হলো কিভাবে আপনার? ভেতরে কিভাবে আসলেন? শ্রাবণকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ও মহিলা নিজের বউকে চিনছে না। ও একা এসেছে নাকি জোর করে তো নিয়ে এসেছে? শ্রাবণ চোখ বন্ধ করে নিয়ে বলে, এই বজ্জাত মহিলা, বের হন আমার রুম আর ফ্ল্যাট থেকে। এই ফ্ল্যাটে মহিলা মানুষের প্রবেশ নিষেধ, শুধুমাত্র মাজেদা আন্টি বাদে। সোয়া ধীর কণ্ঠে বলে, তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? আমি সোহা। কোন সোহা? এই ডাইনির বাচ্চা, তুই এখানে কেন? বের হ আমার ফ্ল্যাট থেকে। তুই তো আমাকে নিয়ে এসেছে। তুমি তো আমাকে নিয়ে এসেছো। আমি নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছি? ভুলে গেছো সব? ভালোভাবে মনে করার চেষ্টা করো। আমি তোমার ওয়াইফ। শ্রাবণ অবাক হয়ে চোখ টেনে তোলার চেষ্টা করে। সোয়ার দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে করেছি? হ্যাঁ। কবে? অনেক দিন হয়েছে। শ্রাবণ ভাবুক হয়ে যায়। অনেক দিন হয়েছে। শ্রাবণ ভাবুক হয়ে যায়। কবে বিয়ে করেছে ভাবতে শুরু করে। কিছুতেই মনে পড়ছে না কবে বিয়ে করেছে। ওর বউ আছে। আশ্চর্য, যেই ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে সে বিয়ে করেছে। জ্বরের ঘরে শ্রাবণের অবস্থা নেশাখোরের মাতালের মতো। জ্বরের তীব্রতায় ছটফট করছে। উল্টোপাল্টা কথা বলছে, বিড়বিড় করে। আবার ফাঁকে ফাঁকে কাকে যেন গালি দিচ্ছে। বইয়ের কথা ভাবতে গিয়ে এখন সেটাও ভুলে গেছে। কিট বক্স বের করে জ্বরের ওষুধ খোঁজে। H+ ট্যাবলেট আছে 2টো। এখান থেকে একটা বের করে সে শ্রাবণীর শিয়ায় দাঁড়ায়। এখন ওষুধটা খাওয়ানো গেলেই হয়। ওঠো, ওষুধ খাও, জ্বর ভালো হয়ে যাবে। শ্রাবণ বলে না কিছু। সোহার দিকে তাকায়ও না। জ্বরের কারণে শ্রাবণীর ফর্সা চেহারা লাল হয়ে গেছে। কেমন করছে, মায়া হচ্ছে সোহার। শ্রাবণের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, ওঠো, জ্বরের ওষুধ খাও, ভালো লাগবে। ওই কুত্তার বাচ্চা সর, আমার টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। এ নাম যেন কি ভুলে গেছি। ওঠো, খিদে পেয়েছে আমার। দুপুরে খাইনি, রাতেও খাইনি। খাবো, খাবার নিয়ে আয়। রাতে খাওনি? না। গরুর মাংস দিয়ে ভাত কে খেলো? জানি না। ওষুধটা খাও, সব জানতে পারবে। খাবো না ওষুধ, ভাত খাবো, ভাত নিয়ে আয়। সোহা শ্রাবণকে শোয়া থেকে তোলার চেষ্টা করে। শ্রাবণ উঠবে না, জেদ ধরে বলে, খাবো না বালের ওষুধ, খাবার নিয়ে আয়, খিদে আমার পেট চোচো করছে। সোহা কোনো রকম টেনে টুনে তুলে ওষুধ খাইয়ে দেয় জোর করে। শ্রাবণ ওষুধ গিলে সোহার কাঁধের উপর মাথা এলিয়ে দেয়। নরম স্বরে বাচ্চাদের মতো করে বলে, ভাত খাবো, খিদে পেয়েছে আমার।
তুমি শুয়ে থাকো, আমি ভাত নিয়ে আসছি। সোহা উঠে যেতে চাইলো, শ্রাবণ ছাড়তে নারাজ ওকে। কাঁধে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বসে রইল। ও শরীরে তাপে সোহার চামড়াটা যেন ঝলসে যাবে। সোহা নিজের কাঁধ থেকে শ্রাবণের মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ো, ভাত নিয়ে আসি। শ্রাবণ নিশ্চুপ হয়ে থাকে। ওর এত গভীর স্পর্শে সোহার শরীর শিউরে উঠেছে বারবার। বুকের ভেতর কম্পন বেড়ে গেছে। অচেনা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে মন মস্তিষ্কে। শ্রাবণ ওর কাঁধে মাথা রেখেও বিড়বিড় করে যেন কি বলছে। এতক্ষণে সব ছটপট পাগলামি থেমে গেছে। একদম শান্ত হয়ে বসে আছে। শীত করছে, এখানে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দেই। খাবো? তাহলে ছাড়ো আমাকে। সোহা শ্রাবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। শ্রাবণ ঘাড় সোজা করে বসে থাকতে পারছে না, নিজে থেকে শুয়ে পড়ে। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দিয়ে রুম থেকে বের হয়। ভয়ে অন্তরাত্মা কাঁপতে শুরু করছে। সারাদিন খায় না, তখন কিছুই না, আর আজকে এত রাতের বেলা নাকি খিদে পেয়েছে। আবার বলছে রাতে নাকি, অথচ পেট ভরে খেয়ে ঘুমিয়েছিল। এখন খাবো না গলা শুকিয়ে ফেলছে। ভয়ে ভয়ে ভাত আর তরকারি গরম করে রুমে ফিরে আসে। ওঠো, ভাত নিয়ে এসেছি। শ্রাবণ শরীর টেনে নিয়ে উঠে বসে, তবে মাথা ঠিক রাখতে পারছে না। এদিক ওদিক হেলে পড়ে যাচ্ছে। শুয়া খুব ভালো করে বুঝতে পারছে শ্রাবণ নিজের হাতে খেতে পারবে না। এখন ওকে খাইয়ে দিতে হবে। পানির গিলাসটা প্লেট হাতে নিয়ে বিছানায় উঠে শ্রাবণের ডান পাশে বসে। ও অবস্থায় শ্রাবণ ওর গা ঘেঁষে কাঁধে মাথা এলিয়ে দেয় আবার। এখনও মাথা রাখতে শান্তি লাগে। ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঢেকে রেখেছে। সোয়া ভাত মেখে কম্পিত হাতে তুলে ধরে শ্রাবণের মুখের কাছে। শ্রাবণ বিনা বাক্যে বাধ্য ছেলের মতো ভাত মুখে পুড়ে নেয়। নাক মুখ কুঁচকে ভাত গিলে বলে, ভাতের মধ্যে কে দিয়েছিস? এ তো তেতো কেন? বিচ্ছিরি লাগছে, খাবো না। কেমনটা লাগে এত কষ্ট করে? তাহলে কেন ভাত তরকারি গরম করলো? বলে বলে জোর করে আরও কয়েক লোকমা খাওয়ালো সোহা। পানি খেয়ে প্লেট গ্লাস একপাশে রেখে হাত ধুয়ে আসে। টাওয়ালে ভিজে এনে জোর করে শরীর মুছিয়ে দেয় ওর জন্য। গালিও খায়। চোর মারতে নিয়েছিল সোহা, সরে যাওয়াই লাগেনি। বালতিতে পানি এনে মাথায় পানি ঢেলে দেয়। মাথার পানি ঢালার ফলে অনেক আরাম পায় শ্রাবণ। ভালো লাগছে এখন। শরীর ঠান্ডা হয়ে আসছে। বালতি আর ভেজা টাওয়াল ওয়াশরুমে রেখে আসে। রুমের লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রাবণ চুপচাপ শুয়ে আছে, নড়ছেও না চড়ছেও না। ঘুমিয়ে গেছে নাকি? শোয়ার ভাবনার মাঝে শ্রাবণ এগিয়ে এসে ওকে ব্ল্যাঙ্কেটের ভেতর টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কি করছো? ছাড়ো আমাকে। চুপ, ডোন্ট ডিস্টার্ব। শ্রাবণের কথা শুনে নাড়াচাড়া বন্ধ করে দেয় সোহা। শ্রাবণের বুকে ভালোভাবে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। শ্রাবণের ভেজা চুলের ছোঁয়ায় শিউরে উঠেছে সোয়ার শরীর। চুলগুলো ভালোভাবে মোছা হয়নি বোধহয়। নিজের ওড়না দিয়ে আবারও মুছিয়ে দিতে শুরু করে। চুলে ছোঁয়া পেয়ে শ্রাবণের ঘুম ঘুম পাচ্ছে। আরাম লাগছে এখন। আগে এই জ্বর নিয়ে কত শত রাত কষ্ট করেছে, হিসেব নেই। জ্বর উঠলে এইভাবে একা একা ছটফট করতো, উল্টাপাল্টা বক বক করতো। ওর জ্বরের কথা শুনলে হাঁচান এসে থাকতো ওখানে। জোর করে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিত, মাথায় পানি ঢেলে দিত। বন্ধুর জন্য যতটুকু পারতো করতো। শ্রাবণ হাসানকে অনেক জ্বালাতন করতো জ্বরের ঘরে। শ্রাবণ ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। শ্রাবণ হাসানকে অনেক জ্বালাতন করতো জ্বরের ঘরে। শ্রাবণে ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। জ্বর নেমে গেছে এখন, শরীরও ঠান্ডা। এখনও শক্ত করে শোয়াকে জড়িয়ে ধরে আছে। শোয়ার সময় সে বড় বড় ডায়লগ ঝাড়ল, সেগুলো কোথায় গেল এখন? সে তো ওই পক্ষে মুখ গুজে ঘুমিয়ে আছে। সারাতে বলছে, বলে আবার বলে ডোন্ট ডিস্টার্ব। সকালে শ্রাবণের ঘুম ভাঙে, চোখ বন্ধ, কিন্তু কান আর মস্তিষ্ক সজাগ হয়েছে। স্পষ্ট শুনতে পাচ্ছে কারো ধীরগতিতে ছুটে চলা হৃদস্পন্দনের শব্দ। নাকে এসে ধরা দিয়েছে মেলি স্মেল। চোখ মিলে তাকাতেই চোখের সামনে অন্ধকার ব্যতীত কিছুই দেখতে পেল না। বুক থেকে মুখ তুলে মাথা পেছনের দিকে সরিয়ে নিয়ে আসে। অন্ধকার ব্যতীত অন্য কিছু দেখা যাচ্ছে না। নিজের বাহুবন্ধনে কোনো এক নারী দেহ আবিষ্কার করে আর ভালোভাবে বুঝতে পারে ওটার একমাত্র বউ সোহা চৌধুরী। সোহা নিজেকেও শ্রাবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু কিছু একটা ভেবে শ্রাবণ পুনরায় সোয়ার বুকে মুখ গুজে দেয়। ওর এখন অনেক জ্বর না থাকলেও জ্বর ধীরে ধীরে বাড়ছে। শরীর গরম হয়ে উঠেছে। রাতে জ্বরের ঘরে কে কী করেছে সেসব স্মরণ করার চেষ্টা করে, তবে সেরকম কিছুই মনে পড়ে না।
আবছা আবছা অল্প কিছু মনে আছে। মাথা ভার ভার হয়ে আছে, চোখ মেলে তাকাতেও ইচ্ছে করছে না। শ্রাবণ আরও কিছু সময় শোয়ার বুকে মুখ গুজে শুয়ে থাকতে চাইলেও পারল না। দ্রুত শোয়া থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করলো। এখন প্রকৃতির ডাকে সাড়া না দিলেই হয়। শ্রাবণের তাড়াহুড়াতে উঠে যাওয়ার শোয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেও তাকাতে ইচ্ছে করছে না ওরও। চোখ দুটো বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই। শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। রুমের লাইট অন করতেই শ্রাবণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শোয়া ঘুরে ওর মুখের দিকে তাকায়। এক রাতে শ্রাবণের চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। শ্রাবণ সোজা এসে বিছানায় উঠে শুয়ে পড়ে, ব্ল্যাঙ্কেট জড়িয়ে। দাঁড়ালে মাথা ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাবে ঠাস করে। শোয়া কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। লাইটের আলো চোখে লাগায় শ্রাবণ ব্ল্যাঙ্কেট দিয়ে মাথাও ঢেকে নেয়। শোয়া ফ্রেশ হয়ে এসে শ্রাবণীর শিওরে দাঁড়ায়। মৃদু স্বরে ডেকে বলে, ঘুমিয়ে গেছো? কি খাবে এখন? শ্রাবণ ব্ল্যাঙ্কেটের নিচ থেকে মলিন স্বরে বলে, যা আছে রান্না কর, খিদে পেয়েছে আমার। উঠে ফ্রেশ হয়ে ওষুধ নিয়ে আসো। তুই খাবার রেডি কর আগে। শোয়ার কিছু কথা বাড়ায় না। রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে একটা লাইট জ্বলছে। রুম থেকে বের হলে কেমন ভয় ভয় লাগে। রান্নাঘরে এসে কি রান্না করবে ভাবতে ভাবতে ক্যাবিনেট খুলে নুডলসের প্যাকেট বের করলো। জোরের মুখে ভাত ভালো লাগবে না, শোয়ার নিজেরও ভালো লাগে না। রুটি তো শোয়া বানাতে পারে না। আবার রুমে গিয়ে ফোন নিয়ে আসে। ডিম দিয়ে নুডলস রান্নার রেসিপি দেখে নুডলস রান্না করে দুজনের জন্য। শ্রাবণের জন্য 1 প্লেট নুডলস নিয়ে রুমে ফিরে আসে। জগ ভরে পানিও নিয়ে আসে। শ্রাবণকে ডেকে তুলে। শ্রাবণ শোয়া থেকে উঠে দুলতে দুলতে আবার ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে আবার ফিরে আসে রুমে। ব্ল্যাঙ্কেট দিয়ে কাঁধ পর্যন্ত ঢেকে বসে বিছানায়। শোয়া নুডলসের প্লেট শ্রাবণের সামনে দেয়। শ্রাবণ প্লেটের দিকে তাকিয়ে শোয়ার মুখের দিকে তাকায়। তারপর চামচের সাথে নুডলস তুলে মুখে পুরে নেয়। নাক মুখ মুচকে শোয়ার দিকে তাকায়। মুখে নুডলস গিলে বলে, কী বার রান্না করেছিস? এটা তেতো কেন? আমাকে মারার জন্য বিষ মিশিয়েছিস নাকি ডাইনির বাচ্চা? শোয়া থমথমে গলায় বলে, কি মেশাবো? জ্বরের কারণে তোমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। না, আমি নিশ্চিত তুই বিষ মিশিয়েছিস। শোয়া ঝুঁকে হাত দিয়ে নুডলস তুলে নিজের মুখে পুরে দেয়। গিলে বলে, ঠিকই তো আছে, তেতো তো লাগছে না। শ্রাবণ নুডলসের প্লেটের দিকে তাকিয়ে থাকে। বিশ্রী রকমের তেতো লাগছে খেতে। তুলে আবার মুখে পুরে দেয়। অল্প খেয়ে বলে, খাবো না, সরা তো তোর বালের রান্না। শোয়া সামনে থেকে প্লেট সরিয়ে নেয়। 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে কিট বক্স থেকে এক্সপ্লাস ট্যাবলেটটা এনে দেয় শ্রাবণকে। শ্রাবণ শোয়ার হাতের ট্যাবলেটের দিকে তাকিয়ে বলে, এটার মেয়াদ আছে? কোন ডাইনোসরের যুগে এনেছিলাম ঠিক নেই, তুই এটা খাইয়ে আমাকে মারতে চাইছিস? মারতে চাইবো কেন, মেয়াদ আছে, আমি দেখেছি। এটা খেয়ে যদি আমি মরি তাহলে তোকেও মারবো। আচ্ছা, এখন খাও। শ্রাবণ ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেলে। বমি পাচ্ছে। কাত হয়ে শুয়ে পড়ে আবার। শোয়া নুডলসের প্লেটটা হাতে নিয়ে রুম থেকে বের হতে হতে বিড়বিড় করে বলে, মাথার তার ছিঁড়ে যাচ্ছে আবার। শ্রাবণ বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। জ্বর নেমে গেছে এখন, কিন্তু মাথার শরীর ভারবার হয়ে আসছে। মাথা ঝিমঝিম করছে। ফোন হাতে নিয়ে মাজেদা আন্টির ফোনে ডায়াল করে। রিং হওয়ার একটু পরে রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে মাজেদা আন্টির গলার স্বর, শ্রাবণ কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ফ্ল্যাটে এসেছো? হ্যাঁ, আপনি আসুন। আচ্ছা, আসছি। আচ্ছা, রাখছি। শ্রাবণ ফোন লাইন বিচ্ছিন্ন করে রুম থেকে বেরিয়ে যায়। 10 মিনিট হওয়ার আগে রুমে প্রবেশ করে মাজেদা আন্টি। ওনার কাছে ফ্ল্যাটের এক্সট্রা চাবি আছে, তাই ভেতরে প্রবেশ করার জন্য শ্রাবণকে প্রয়োজন হয় না। ভেতরে এসে শ্রাবণীর রুমের দরজা নক করেন। সারা শব্দ না পেয়ে দরজা ঠেলে ভেতরে উকি দেন। তখনই ওয়াশরুম থেকে ভেজা টাওয়াল হাতে নিয়ে বেরিয়ে আসে সোহা। শ্রাবণীর রুমে মেয়ে মানুষ দেখে মাজেদা আন্টির চোখ বিস্ময়ে কপালে উঠে গেছে। রুমের ভেতর প্রবেশ করে সোয়ার সামনে দাঁড়ান। সোয়া আগাগোড়া পরখ করে বললেন, এই মেয়ে, কে তুমি? এই ফ্ল্যাটে কিভাবে প্রবেশ করছো? শ্রাবণ কোথায়? এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে চুপ হয়ে থাকে সোহা। মাজেদা আন্টির গলার স্বর আর চাহনি অস্বাভাবিক। ইনি নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না যে শ্রাবণীর ফ্ল্যাটে কোনো মেয়ে রয়েছে। শুধু ফ্ল্যাটে না, রুমে, তাও ভেজা টাওয়াল হাতে। যেই শ্রাবণ কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না, মেয়ে দেখলে দূর দিয়ে হাঁটে, বিয়ের কথা বলে বিরক্তিতে কপাল কুঁচকে যেত, তার রুমে জলজান্ত মেয়ে
অবিশ্বাসী বটে। মাজদানটি পুনরায় বলেন, এই নাম কি তোমার? শ্রাবণীর রুমে কিভাবে আসলে? সোয়া মৃদুস্বরে বলে, আমি সোয়া চৌধুরী, ভাইয়ার ওয়াইফ। ভাইয়া বলছে আবার ওয়াইফও বলছে, আশ্চর্য তো। ভালোভাবে বলো, শ্রাবণীর সঙ্গে কিসের সম্পর্ক তোমার? হাজব্যান্ড ওয়াইফ। শ্রাবণ বিয়ে করেছে? অবিশ্বাস্য গলার স্বর মাজেদা আন্টি। সোয়া মাথা নেড়ে বলে, হ্যাঁ। কবে বিয়ে করলো? ও না গিয়েছিল ছোট ভাইয়ের বিয়ে খেতে? হ্যাঁ। ভাইয়ের বিয়ে খেতে গিয়ে নিজেও বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। শ্রাবণ কোথায়? বাইরে গেছে। মাজেদা আন্টি নরম স্বরে বলেন, আমাকে চিনতে পেরেছ? সোয়া মাথা নেড়ে বলে, বলছিলি আপনি আসবেন। শ্রাবণের ফোনে ডায়াল করে। ফোন রিসিভ হতে ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠ। হাসানের কপাল কুঁচকে ফোন কান থেকে সরিয়ে মুখের সামনে ধরে। নাম্বার তো ঠিকই আছে। পর মুহূর্তে মনে পড়ে শ্রাবণীর এখন বউ আছে। কলটা হয়তো সোয়া রিসিভ করেছে। এবার ফোন কানে ধরে সালাম দেয়। সোয়া সালামে জবাব দেয়। হাসান বলে, শ্রাবণ কোথায় ভাবি? নিজে সে বয়সে তো বড় একজন মানুষের মুখে ভাবি ডাক শুনে সোয়ার অস্বস্তি বোধ হচ্ছে। নিজের অস্বস্তি চেপে রেখে মৃদু স্বরে বলে, শুয়ে আছে। জ্বর কমেছে? রাতে কমেছিল, এখন আবার পাগলিমি করছো কেমন? শান্তি দিচ্ছে? সোয়া শ্রাবণের দিকে তাকায়, চোখ বন্ধ করে বাপকে গালাগালি করছে তখন থেকে। শান্তি ওকে দেবে, তাও শ্রাবণ চৌধুরী? সুস্থ অবস্থায় শান্তি দেয় না, এখন তো অসুস্থ, এখন আরও শান্তি দিচ্ছে না। ফরজের পর থেকে শুরু হয়েছে, আর বন্ধ হচ্ছে না। গা মুছিয়ে দিতে গিয়েছিল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন? ভেবেছে কোথাকার কোন মেয়ে আমি? সোয়ার কথা শুনে হা হা করে হেসে ওঠে হাসান। সোয়া হাসানের অট্টহাসি আর শ্রাবণের গালাগালি দুটোই একসঙ্গে শুনছে। হাসান নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করে বললে, ভাবি ওকে জোর করে ওষুধ খাইয়ে দেন, ঠিক হয়ে যাবে। আমাকে কাছেই ঘেঁচতে দিচ্ছে না। আমি আসবো? ফ্ল্যাটের চাবি তো আমার কাছে নেই। এই ডাইনি বাচ্চা, তুই কার সঙ্গে কথা বলছিস? হঠাৎ শ্রাবণের গর্জনে ভয় পেয়ে কেঁপে ওঠে সোহা। দ্রুত বলে, তুমি তো বলে কথা বলার জন্য। হাসান বলে, তখনই বউকে চিনতে পেরেছে তাহলে। এই কুত্তা বাচ্চা, কে কল করেছে? হাসান ভাই তোমার সঙ্গে কথা বলবে। কোন হাসান? কে হাসান? হাসান উপাস থেকে আফসোসের সুরে বলে, যা বাবা, বউকে মনে পড়লো আর আমাকে ভুলে গেল। খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়। হাসান বলে, শ্রাবণ চৌধুরী পৃথিবীর একমাত্র মানুষ যার জ্বর হলে খিদে বেড়ে যায় 10 গুণ। ভাবি আপনি ওকে খাওয়াতে থাকুন, আমি পরে কল করছি। সুয়া শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। ফরজের পর থেকে ওকে যদি একটু শান্তি দিত থাকে তাহলে একটা কথা। গতকালকে চেয়েও আজকে বেশি মাতলামি করছে। ওষুধ এনে লাভ হয়েছে কি? হঠাৎ শ্রাবণের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। বিলাপ করে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না, খিদে পেয়েছে খেতেও দিচ্ছে না। বউটাও আরেক বেটার সঙ্গে পালিয়ে গেল। শ্রাবণের কথা শুনে বিস্ময় বিমর্ষ হওয়া। কী বলছে এই ছেলে? ও কার সঙ্গে পালিয়ে গেছে? এখানে তো রয়েছে ওর সামনেই। নিশ্চয়ই হ্যালুসিনেশন করছে আবার। সোয়া হাতে ফোন রেখে দেয়। শ্রাবণী শিওরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে। কে জানে আবার যদি ফেলে দেয় ধাক্কা দিয়ে। এদিকে ঘুরে শো, মাথায় পানি ঢেলে দিয়ে আরাম লাগবে। শ্রাবণ বন্ধ বন্ধ চোখ জোড়া মিলে শোয়ার দিকে তাকায়। নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুই আমার বউ না? হ্যাঁ। আমাকে ছেড়ে কার সঙ্গে গিয়েছিলে? কারোর সঙ্গেই যায়নি, কোথাও যায়নি। আমি এখানেই ছিলাম, তোমার কাছে। তুই কি আমাকে ছেড়ে চলে যাবে? না। সত্যিই যাবে না? না। তোর ডাইনি মা যদি তোকে নিয়ে যায়, আবার ফিরে আসবো তোমার কাছে। শ্রাবণ হাত বাড়িয়ে শোয়ার কোমর পেঁচিয়ে ধরে টেনে আনে আরও কাছে। শক্ত করে ধরে রেখে বলে, তোকে আমি কোথাও যেতে দেব না। পেরিয়ে গেছে কয়েকদিন। শ্রাবণ এখন সুস্থ, তবে জ্বরে ধকল কাটিয়ে উঠতে পারেনি এখনও সেভাবে। শোয়া দুপুরে রান্না শেষ করে গোসল করে বের হয় ওয়াশরুম থেকে। শ্রাবণ গোসল সেরে শুয়ে আছে, মুখের উপর বালি চেপে ধরে। ঘুমিয়ে গেছে বোধ হয়, গত রাতে ঘুমায়নি ঠিক মতো। টুকটাক শব্দে মুখের উপর থেকে বালিশ সরায় শ্রাবণ। চোখ মেলে তাকাতেই লাইটের আলো এসে চোখে পড়ে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবার তাকায়। বিড়বিড় করে শোয়াকে গালি দেয় লাইট অন করার কারণে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে শোয়া চুল ব্রাশ করছে। গায়ে ওড়না নেই, ওড়নাটা পাশে টুলের উপর রেখে দিয়েছে। চুলগুলো দুই কাঁধ দিয়ে দুপাশে নামানো রয়েছে। ফর্সা পেট আর ঘাড় উন্মুক্ত হয়ে আছে। শ্রাবণের দৃষ্টি স্থির শোয়ার পেট আর ঘাড়ে।
জামার ফিতাটা নড়ছে শোয়ার নড়াচড়ায়। ফর্সা পিঠটার ঘাড় শ্রাবণের কাছে আকর্ষণীয় লাগছে। লাল জামা পরনের শোয়াকে দারুণ লাগছে। রহস্যময় এক হাসি হেসে শোয়া থেকে উঠে বসে শ্রাবণ। বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় শোয়ার পেছনে। শোয়ার চুল বিরাজ করে এতটাই মগ্ন যে শ্রাবণ ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়ালই নেই। শ্রাবণ হাত তুলে শোয়া নরম ফর্সা আকর্ষণীয় পিঠে হাত ছোঁয়ায়। ভয় পেয়ে চমকে ওঠে সোহা। আয়নার দিকে তাকিয়ে শ্রাবণকে দেখে চিৎকার করে ওঠে। উল্টো করে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেছে। চরম বিরক্তিতে শ্রাবণের কপাল ভাঁজ পড়েছে কয়েকটা। এই মেয়ে চিৎকার করে ওর কান আর মাথাটা 12টা বাজানো ছাড়া আর কোনো কাজই নেই। ধমক দিয়ে বলে, চিৎকার করছিস কেন এভাবে? দেবো গালটা টেনে। শুয়া ভয়ে ভয়ে শ্রাবণের দিক থেকে দৃষ্টি সরে বিছানার দিকে তাকায়। বিছানায় শ্রাবণকে দেখতে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস নেয়। শ্রাবণকে হঠাৎ নিজের পেছনে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও তো ভেবেছিল শ্রাবণ ঘুমিয়ে গেছে আর শ্রাবণের রূপ ধারণ করে জিন এসে ভূত এসেছে। কথা বলছিস না কেন? তো তুমি ঘুমাওনি? না। না শব্দটা উচ্চারণ করে সোহাকে টেনে উল্টো করে দাঁড় করায় নিজের সামনে। পুনরায় দৃষ্টি স্থির করে ফর্সা পিঠ আর ঘাড়ে। সোহা আয়নার দিকে তাকিয়ে শ্রাবণের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। শ্রাবণের দৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে ভালোভাবেই বুঝতে পারছে সোহা। এই শ্রাবণকে সোহা দেখেনি এর আগে। শ্রাবণ আবার হাত চয় সোহার ঘাড়ে। সোহা কেঁপে ওঠে। পুরো শরীর শিরশির করছে। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। দ্রুত সরে যেতে চায় শ্রাবণের সামনে থেকে। শ্রাবণ টেনে ধরে সোহার কোমর জড়িয়ে ধরে এক হাতে। সোহার পিঠ ঠেকে গেছে শ্রাবণের বুকের সঙ্গে। সোহার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপতে শুরু করেছে সারা অঙ্গ। শ্রাবণ হাত তুলে সোহার নরম মিশ্রণ গালে হাতের উল্টো পিঠ ছোঁয়ায়। হাত গালের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে সোহা তখন বারবার কেঁপে ওঠে। দ্রুত চেষ্টা করে নিজের কোমর থেকে শ্রাবণ হাত সরিয়ে দেওয়ায়। শ্রাবণ আরও শক্ত করে চেপে ধরে, মুখ নামায় ঘাড়ে। সোহা কম্পিত স্বরে বলে, কি করছো? ছাড়ো আমাকে। ডোন্ট সাউন্ড। তো তুমি নিজের মধ্যে নেই, ছাড়ো আমাকে। আমি নিজের মধ্যে আছি, তুই চুপ থাক। ছাড়ো আমাকে। শ্রাবণ ফট করে সোহাকে নিজের দিকে ফেরায়। সোহার চোখ মুখ অন্যরকম, কিন্তু শ্রাবণের কাছে দারুণ লাগছে। গোলাপি ওষ্ঠজোড়া তিরতির করে কাঁপছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। শ্রাবণ সোহার বাহু চেপে ছেড়ে চুল পেছনে ঠেলে দিয়ে চুলের ভাঁজে হাত গুলিয়ে দেয়। সোহা পিছিয়ে যেতে চাইলে শ্রাবণ ফট করে ওকে আরও ভালোভাবে আঁকড়ে ধরে। অদর জোড়া চেপে ধরে নিজের অদর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য সোহার নড়াচড়া বন্ধ হয়ে যায়। স্থির হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মুহূর্তে সোহার ছটফটানি বেড়ে যায়। শ্রাবণকে দু হাতে ঠেলে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে। চুম্বনের পর ছেড়ে দেয় সোহাকে। চরম বিরক্তি নিয়ে দাঁতের দাঁত পিষে বলে, কি হয়েছে? এমন করছিস কেন? চুপচাপ থাকতে পারিস না? ছাড়ো আমাকে। ছেড়ে দেওয়া উচিত। তোর ঠোঁটের স্বাদ খুবই বিচ্ছিরি, লাইক পাটের বিচি। ছি, জঘন্য টেস্ট। এতক্ষণ ধরে ঠোঁট জোড়ার উপর অত্যাচার করে এখন বলছে ছি, জঘন্য টেস্ট। বদলোক একটা। সোয়াদ টলমল চোখে চোখ জোড়া নামিয়ে নিয়ে জোরানো গলায় বলে, ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই বলে আবার চেপে ধরে ওষ্ঠজোড়া। সোয়া ছটফটে নিয়ে এবার আগের চেয়ে বেশি। শ্রাবণ ছেড়ে দিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব। এক দুপুর দ্বিতীয়বারের মতো গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। বিছানা থেকে দৃষ্টি যেতেই দেখে শ্রাবণ বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। লাইটের আলো যেন এখন ওর চেয়ে চোখে লাগছে না। সোহা এখনো একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হলো এখন সেটাই ভেবে চলছে। আচমকা কোনো ভূত ভর করেছিল এই বড় ভূতের মাথায়? দূরে থাক দূরে থাক করে আজকে নিজেই যত দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নজরে আসে শ্রাবণের দেওয়া চিহ্নগুলো। চোখ নামিয়ে নেয় আয়নার দিক থেকে। নিজের দিকে নিজেই তাকাতে পারছে না। ঘাড়ে রীতিমতো জ্বলছে এখনো। শয়তান রাক্ষস একটা। বিড়বিড় করে বকা দিয়ে ব্যালকনিতে চলে যায়। খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না। চেয়ারে বসে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। ঘড়ি কাঁটা ঘুরতে ঘুরতে 4টার ঘরে এসে থেকেছে। নিজের ফোনের রিংটংয়ের শব্দে ঘুম ভাঙে শ্রাবণের। চোখ বন্ধ রেখে বিছানা হাতড়ে ফোন হাতে নেয়। ঘুম জড়ানো চোখে স্ক্রিনে তাকিয়ে থেকে হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল, কোথায় তুই? ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ। এই বেলায় তোর আবার কিসের ঘুম? শরীর খারাপ লাগছে নাকি আবার?
না, দুপুরে ঘুমিয়েছিলাম। কিছু বলবে? বাইরে আসবি না? হ্যাঁ, আয় তাহলে। ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, রাখছি তাহলে। শ্রাবণ ফোন পাশে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগতো। আশিমি ছেড়ে শোয়া থেকে উঠে বসে, চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে গলা ছেড়ে সোহাকে ডাকে। শ্রাবণের ডাক শুনে দ্রুত ব্যালকনি থেকে রুমে ফিরে আসে সোহা। শ্রাবণের সামনে দাঁড়ায়, মাথা নিচু করে। শ্রাবণ সোহার দিকে তাকায় চোখ তুলে, আগাগোড়া পরখ করে বলে, কফি নিয়ে আয়। সোহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রাবণের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। কফি বানাতে নিয়ে রুমে এসে দেখে শ্রাবণ রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকেই দেখে দরজা বন্ধ। কফির মগ বেড সাইডের টেবিলের উপর রেখে বিছানা ঠিকঠাক করে রাখে। সোজা হয়ে দাঁড়াতে ওয়াশরুম থেকে ভেসে আসছে শ্রাবণের গলার স্বর, শোয়ার টাওয়াল দে। শোয়ার ওয়াশরুমের দিকে তাকিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। গোসল করতে গেছি অথচ টাওয়াল দিইনি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজা নক করে। শ্রাবণ দরজা খুলে শোয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, টাওয়াল ওয়াশরুমে না রেখে কোথায় রেখেছিলে? ব্যালকনিতে শুকাতে দিয়েছিলাম। ঠাস করে শোয়ার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শব্দে কেঁপে উঠেছে সোহা। বিড়বিড় করে বকা দিতে দিতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। শ্রাবণ রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজা দিকে এগিয়ে যেতেই সোহা পিছু ডেকে বলে, কোথায় যাচ্ছ, খাবে না? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে শোয়ার দিকে তাকায়। শান্ত স্বরে বলল, বাইরে খাবো। আমি যে রান্না করলাম। নিজে গেলে শেষ কর। সন্ধ্যা হয়ে আসছে। তো আমার কি? আমি কি সূর্যকে ধরে বসে থাকবো যে আস্ত না যায়? সন্ধ্যার পর একা একা ভয় লাগে আমার। হয়তো আমার হয় এই ফ্ল্যাটের জিন ভূতগুলোর জন্য। তোর মতো এই ডাইনির সঙ্গে এই ফ্ল্যাটে ওরা কিভাবে থাকবে বলা তো যায় না, যদি ধরে খেয়ে ফেলিস। শ্রাবণের কথা শুনে শোয়ার ভয়ে আরও বেড়ে গেছে। মুখের রং ফ্যাকাশে। প্লিজ তুমি এখন বাইরে যেও না। কে শোনে কার কথা? শোয়ার কোনো কথা না শুনে ধূপধাপ পা ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। পেছন থেকে শোয়া কয়েকবার ডাকে তাকে, তবে শ্রাবণ কানে নেয় না। বয়স হওয়ার গলা এখনই শুকিয়ে যাচ্ছে। খিদে চোটে পেটে গুড়গুড় করছে। নিজে থাকবি না ভালো কথা, ভয় দেখে কেন চলে যাবে? বেচারি সোহা। সোহা ভয়ে ভয়ে চারদিকে নজর বুলিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। একটা চেয়ারে বসে চুপচাপ প্লেটের সামনে নিয়ে ভাত মাখতে শুরু করে। খাবার কি এখন গলা দিয়ে নামবে? ভয় তো গলায় বন্ধই হয়ে গেছে। পানি খেয়ে গলা ভিজিয়ে ভাত খেতে শুরু করে। কোনো দিক তাকায় না, দৃষ্টি স্থির প্লেটের দিকে। কয়েক মিনিটের মধ্যেই খাওয়া শেষ করে। সব কিছু কোনো রকমে ঢেকে রেখে এক প্রকার দৌড়ে রুমে চলে আসে। রুমে এসে জোরে জোরে শ্বাস নেয়। দরজা ভিজিয়ে রেখে বিছানায় উঠে বসে। জানালার দিকে চোখ যেতেই দেখে জানালার ব্যালকনির দরজা খোলা। দোয়া দরুদ পড়তে পড়তে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা লাগিয়ে আবার দ্রুত বিছানায় উঠে বসে। আর নামবেই না বিছানা থেকে, যত যাই হয়ে যাক। শ্রাবণ ফ্ল্যাটে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। ফ্ল্যাটের দরজা লাগিয়ে বেডরুমের দিকে এগিয়ে আসে। আজকে আর শোয়া ওকে কল করেনি ভয় পাওয়ার জন্য। রুমে এসে দেখে শোয়া আগামোড়া ঢেকে শুয়ে আছে। পকেট থেকে ছোট একটা প্যাকেট বের করে শোয়ার শিওরে ছুড়ে দেয়। ফোন নিজের বালিশের পাশে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চাবি আর ওয়ালেট রেখে শার্ট প্যান্ট চেঞ্জ করে নেয়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতে বসতে শোয়ার নাম ধরে ডাকে। সারা শব্দ করছে না দেখে ব্ল্যাকেট টেনে সরিয়ে নেয় উপর থেকে। ঘুমিয়ে গেছে আগাগোড়া ঢেকে রেখে। গায়ে ধাক্কা দিয়ে বলে, এই শোয়া ওঠ। ধাক্কা খেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় শোয়া। শ্রাবণকে সামনে বসে থাকতে দেখে লাফিয়ে উঠে বসে দ্রুত। দুই হাতে চোখ মুখ ডলে ঘুম জড়ানো গলায় বলে, কখন এসেছ? একটু আগে, যা ফ্রেশ হয়ে আয়। শোয়া বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। তাড়াহুড়ায় ঘুম থেকে উঠে মাথা ধরে গেছে। কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে নেয় সোহা। শ্রাবণ বুকের উপর বালিশ চেপে শুয়ে পড়ে। খাবে না? শ্রাবণ চোখ বন্ধ রেখে বলে, না, তুই খেলে খেয়ে আয়। শোয়ারও তেমন খিদে পায়নি, খেতেও ইচ্ছে করছে না এখন। লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে শ্রাবণী থেকে দূরত্ব বজায় রেখে। কিছুটা সময় অতিবাহিত হয়। শ্রাবণের বুকের উপর থেকে বালিশ সরিয়ে কাত হয়ে শোয়। হাত বাড়িয়ে শোয়াকে টেনে আনি নিজের কাছে। নিজের দিকে ফিরে শোয়ার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে। শোয়ার হার্টবিট বেড়ে গেছে। শ্রাবণের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে শুরু করছে।
শ্রাবণ বিরক্ত হয়ে বলে, সমস্যা কি তোর? এমন করছিস কেন? ছাড়ো। কেন? অস্বস্তি হচ্ছে। শ্রাবণ দাঁতের দাঁত পিষে বলে, আমার ছোঁয়া অস্বস্তি হচ্ছে আর অন্যের ছোঁয়ায় স্বস্তি লাগে, তাই না? কি বলছো এসব? বলছিস তাই তো বললাম। তুমি ছাড়া কেউ ছুঁয়েছে আমাকে? ছুঁইনি। ছুঁইনি? তুই আমার নিজের চোখে অবিশ্বাস করতে বলছিস? সো একদম দমে যায়। মৃদুস্বরে বলে, না ছুঁইনি। স্পর্শ হয়ে ছুঁয়েছিল শুধু হাত। তোমার মতো করে গভীরভাবে কেউ ছোঁয়নি তুমি ব্যতীত। কোনোদিন কেউ যেন ছুঁতেও না পারে। শ্রাবণ আর কথা বাড়ায় না। সোহার এক হাত তুলে নিজের মাথায় রাখে। আয়েশের মতো বুকে মুখ গুজে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে।